আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ ক্লাস 4 নিয়ে হাজির হয়েছি এবং প্রতিটা এমসিকিউ ব্যাখ্যা সহকারে তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমরা প্রতিটা বিষয় একেবারে গুছানোভাবে বুঝতে পারো। আচ্ছা, চলে আসি আমাদের 19 নাম্বার এমসিকিউ। একটু খেয়াল করতে হবে, দেখো এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে, এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে দেখো একটু খেয়াল করতে হবে যে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে কী ঘটনা ঘটে। দেখো তাহলে আমরা একটু রেখাটা অঙ্কন করি। দেখো এসি রেখার সর্বনিম্ন বিন্দু, এই যে মনে করো লম্ব অক্ষ, এই হচ্ছে ভূমি অক্ষ। প্রথমে আমরা জানি হচ্ছে এটা হচ্ছে এসি। এখন এমসি কি হয়, দেখো এই এমসি হচ্ছে এই বিন্দুতে এসে নিচ থেকে সেট করে উপরে উঠে, এটা হচ্ছে এমসি। আচ্ছা, এখন তাহলে ব্যাখ্যা করি। এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, মনে করি এখানে আমরা বিন্দু, এটা হচ্ছে এফ বিন্দু। ওকে, আসো দেখি কি কি ঘটনা ঘটে। প্রথমে এমসি সর্বনিম্ন হয়, এমসি সর্বনিম্ন হয় না, এমসি সর্বনিম্ন হয় না কারণ হচ্ছে এমসির মানে এমসি এখানে সর্বনিম্ন হতে পারে বা এখানেও সর্বনিম্ন হতে পারে, এমসি কি হয় না, সর্বনিম্ন। আচ্ছা, এসি এবং এমসি হয়, এসি সমান এমসি হয়, তাহলে এমসি সর্বনিম্ন হয় এই কথাটা কিন্তু প্রযোজ্য। এমসি সর্বনিম্ন হয় এখানে এই বিন্দুতে, এমসি সর্বনিম্ন আমরা পাচ্ছি, এক নম্বর তো ওকে আছে। এসি মাইনাস এমসি না, এসি মাইনাস এমসি হচ্ছে না, যে এসি মাইনাস এমসি না, এটা প্রযোজ্য হচ্ছে না, ক্রস এখানে বিয়োগ যাচ্ছে না কোনো কিছু। এমসি রেখাও ক্রমবর্ধমান, এমসি রেখা ক্রমবর্ধমান মানে এই যে এর চাইতে বেশি, এই যে বেশি ক্রমবর্ধমান, এটাই বোঝাচ্ছে। মানে এটা গেছে কিন্তু এদিকে, কিন্তু এটা গেছে হচ্ছে এদিকে, তার মানে আরও বেশি, তার মানে এইটাই ক্রমবর্ধমান। তার মানে অ্যান্সার পাচ্ছি আমরা 1 এবং কি 3। এখন 1 3 কোথায় আছে, এই 1 3 এখানে আছে, তাহলে 1 3 কী হবে, তাহলে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে ঘটনা ঘটে এই দুইটা ঘটনাই ঘটে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। চলে যাই আমি পরবর্তীতে। দেখো আচ্ছা, এক্ষেত্রে কয়েকটা তথ্য, এগুলো কিন্তু এর আগে আলোচনা করেছিলাম। পণ্য বা সেবার প্রতি একক ব্যয়কে বলা হচ্ছে গড় ব্যয়। যখন এসি সর্বনিম্ন হয় এটা এই ঘটনা ঘটে, এগুলো আলোচনা করেছিলাম এর আগে একই জিনিস। আচ্ছা দেখো, এখন হচ্ছে এসি ও এমসির সমতা স্থলে কী ঘটে। দেখো এসি এবং এমসির সমতা স্থলে হচ্ছে এসি টিসি সর্বনিম্ন, তারপর হচ্ছে এসি সর্বনিম্ন, এমসি ক্রমবর্ধমান। হ্যাঁ তাহলে এই টিসি সর্বনিম্ন কেন হবে, এখানে তো টিসির কোনো কাজ নেই, এটা ক্রস। তাহলে এসি সর্বনিম্ন হয় এবং এমসি কী হয়, ক্রমবর্ধমান হয়, মানে বেড়ে যায় আর কি, উপরে উঠে যায়। তার মানে তাও কত, তাও হচ্ছে কি 1 2, 1 2 মানে হচ্ছে এটাই অ্যান্সার, 1 2 মানে হচ্ছে এটাই অ্যান্সার, 1 2 অ্যান্সার। তাহলে 1 ও 2 অ্যান্সার, 1 এবং কি হবে 2 অ্যান্সার, বাকি একটাও না। আচ্ছা, এরপরে যাচ্ছি হচ্ছে আমরা কত নম্বরে, যা না জানলে নয়। এই বিষয়গুলো কিন্তু একই তো, খেয়াল করছো আমি একই ব্যাখ্যাগুলো বারবার দিচ্ছি যাতে তুমি দেখার ফলে প্রতিটা বিষয় তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়। সেজন্য এগুলো আরও আলোচনা করলাম না, তবে তুমি একটু পড়ে নিবে, এগুলো চোখ বলে নিবে, একই লাইন বারবার করে পড়বা, তাহলে মাথার মধ্যে গেঁথে থাকবে। আচ্ছা আসো, আমরা আস্তে আস্তে কিন্তু আরও জটিলে যাচ্ছি। এখন একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়ে আমরা সলিউশন করব। দেখো প্রথমে যদি একটু বলি যে এখানে কী বলছে, দেখো আমি এটা পড়লাম না, 21 এবং 22। খালিগড়ে প্রান্তিক উৎপাদন এমপি কত হবে, খালিগড়ে প্রান্তিক উৎপাদন এটা বলেছে। আচ্ছা এখানে এটা কত হবে, আমরা জানি এই দেখো প্রথমে আমরা দেখি এটা হচ্ছে শ্রমের পরিমাণ হচ্ছে 1 1 করে ব্যবধান, আবার এদিকে এটা স্থির যেহেতু স্থিরের কোনো কাজ নেই, এটার কোনো কাজ নেই, এটা 1 1 করে ব্যবধান। দেখো যদি ব্যবধান 1 1 করে হয়, এই যে উপকরণের ব্যবধান 1 1 করে, তখন মোট উৎপাদন পরেরটা থেকে আগেরটা বিয়োগ, তাহলে পরেরটা থেকে আগেরটা বিয়োগ মানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে দেখো 18 থেকে 16 চলে গেলে 2, 18 থেকে 18 গেলে তাহলে এখানে হবে 0, এখানে কি হবে 0, তাহলে 21 নম্বর অ্যান্সার হচ্ছে 0। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা এটা গেল, এটা বিষয়টা ক্লিয়ার তোমাদের, এটা একটু গেল। আচ্ছা এরপর এমসিকিউতে যায়, এরপরে বুঝতে হচ্ছে দেখো যা না জানলে নয়, ব্যাখ্যাগুলো একটু দেখো। মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন 0 হয়, মোট উৎপাদন সর্বোচ্চ হলে, দেখো মোট উৎপাদন সর্বোচ্চ যখন 18 হয় তখন প্রান্তিক উৎপাদন কি হয়, 0 হয়। হ্যাঁ কথাটা সত্য কিন্তু। আচ্ছা এরপরে 1 একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উৎপাদন। প্রতি একক থেকে প্রাপ্ত প্রান্তিক উৎপাদনের সমষ্টি হলো মোট উৎপাদন। আচ্ছা এরপরে উদ্দীপকের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, দীর্ঘকালীন সময় বিবেচ্য উৎপাদনের প্রথম পর্যায়ে নির্দেশ করে, এই পর্যায়ে অ্যাপি বেশি হয়, এমপি হয়, ক্রমবর্ধমান মাত্রা উৎপাদন নির্দেশ করে, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। দেখো দীর্ঘকাল সময় বিবেচ্য মানে হচ্ছে দুইটাই পরিবর্তনশীল, কিন্তু ওখানে তো একটা স্থির পাইছিলাম, এখানে স্থির পেয়েছি না, এই যে ভূমি পুঁজির পরিমাণটা সবসময় স্থির, তার মানে 1 নম্বর এটা ভুল, দীর্ঘকালীন সময় না। উৎপাদনের প্রথম পর্যায়ে নির্দেশ করে না, উৎপাদনের প্রথম পর্যায়ে নির্দেশ করে না, কারণ এটা এরপর হচ্ছে যে এই পর্যায়ে এমপি বেশি হয়। আচ্ছা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে, ক্রমবর্ধমানও না, এটা হচ্ছে এমপি বেশি হয় কিনা একটু দেখি তো। এটা অ্যাপি কেমনে পাবা, অ্যাপি হচ্ছে দেখো এই যে আমরা যদি বলি যে একটু খেয়াল করলে পাবা এখন বিষয়টা। দেখো প্রথমে বিষয়টা একটু খেয়াল করি যে কোনটা বিষয়, এখানে আমি এ আর এস এই অ্যাপি না, এই অ্যাপি করি। দেখো
16কে 4 দিয়ে ভাগ করলে 4, এরপর হচ্ছে 18কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 15 15 3 5 15 15.25 সামথিং আসবে আর কি। আচ্ছা 18কে 6 দিয়ে ভাগ করলে 3, তার মানে এই যে এটার চাইতে বড়, তোমার চাইতে বড়, তোমার চাইতে বড়, তার মানে ঠিক আছে তো এটা তাহলে ঠিক আছে, এটা ঠিক আছে যে অ্যাপি বেশি কার চাইতে, এমপির চাইতে, তার মানে এইটা ঠিক আছে। 3 নাম্বারটা অ্যান্সার হবে। কত নাম্বারের? এই 22 নাম্বারের 3ই অ্যান্সার হবে, 22-এর 3 অ্যান্সার, 22-এর কত নাম্বার? 3 নাম্বারই অ্যান্সার। আচ্ছা এরপরে চলে যায় এটার ব্যাখ্যা। দেখো মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন শূন্য হয়, দীর্ঘকালে উৎপাদনের উপকরণসমূহ পরিবর্তনশীল, প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয় তৃতীয় পর্যায়ে, মানে হ্যাঁ একটু আগে আমরা দেখেছিলাম তৃতীয় পর্যায়ে ঋণাত্মক হয়, উৎপাদনের প্রাথমিক বা প্রথম পর্যায়ে বৃদ্ধি পায় এমপি, শ্রমিকের দক্ষতা ও কলাকৌশলের উপর নির্ভর করে প্রান্তিক উৎপাদন কিন্তু এই বিষয়গুলোর উপর নির্ভর করে। আচ্ছা চলে আসি এখন, কিন্তু আমি কিন্তু আরও জটিলে যাচ্ছি, একটু খেয়াল করতে হবে। দেখো আরও জটিলে যাচ্ছি, চিত্রটি লক্ষ্য করো, 23-24 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে এসএসি একটা রেখা, বলছে উৎপাদনের পরিমাণ 100-র চেয়ে কম হলে, তাহলে মানে একটু গভীরভাবে দেখতে হবে, এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ, বলছে 100-র চেয়ে কম হলে মনে করো এখানে হবে আর কি। আচ্ছা এখানে হলে প্রান্তিক খরচ এমসি কেমন হবে? তার একটু গভীরতা আছে। দেখো কথাটা একটু সহজ করে বুঝে নিও। যখন 100 তখন কত হয়? 15, এটা হচ্ছে এসি, এটা কত? এটা হচ্ছে এসি। যখন এই এসি, এটা হচ্ছে এসি, এখানে একটা আমি বিন্দু দিলাম, মনে করো এটা হচ্ছে এফ বিন্দু। এখন যখন উৎপাদন কমবে তখন প্রান্তিক উৎপাদনও কমবে, তখন কি প্রান্তিক উৎপাদনও কমবে, এইটাও কমে যাবে, তার মানে এটা মনে করো তখন 10 হবে। এখন একটু দেখি যে কোনটাতে কম বোঝাচ্ছে। দেখো আচ্ছা এখানে ওটা বোঝায় না, কমবে মানে হচ্ছে এটা যদি আমি এমসি ধরি, এই যে 10 এটাকে আমি কাল্পনিক ধরে নিলাম, এটা হচ্ছে এমসি যদি ধরি তাহলে এমসি ছোটো কার তুলনায়, যে 15-র তুলনায়, এমসি ছোটো হচ্ছে 15-র তুলনায়। কোথায় আছে দেখো তো, এমসি ছোটো, এই তো প্রথমটাতে মিলে গেছে, প্রথমটা বিষয়টা বুঝছো তোমরা? আচ্ছা আমি আরেকটা আবার নাহলে অন্য কালার নিয়ে আবার একটু বিষয়টা আলোচনা করি। দেখো যেহেতু উৎপাদন 100 তখন আমি গড় পাচ্ছি 15, কত পাচ্ছি? এই যে 15, এই জায়গায় 15। এখন উৎপাদন যদি কমে মনে করো এখানে এসে যদি মনে করো 80 হয়, অন্যদিকে গড়ও কমবে প্রান্তিকও কমবে, তাহলে মনে করি এটা 10 হোক 8 হোক যাই হোক কমে যাচ্ছে। এখন আগে ছিল 15, তাহলে আগে ছিল 15, এখন কমে যাচ্ছে মানে 15 বড় হবে, অন্যদিকে এমসি কি হবে? ছোট হবে। তাহলে অ্যান্সার হচ্ছে খ নাম্বার অ্যান্সার। আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার, না পারার কোনো কারণ নেই, তবে একটু ব্যাখ্যাগুলো বুঝতে হয় আর কি, ব্যাখ্যাগুলো বুঝলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু সহজে দেওয়া যায়। আচ্ছা এক একক উৎপাদন বৃদ্ধির জন্য এই কথাগুলো আর কতবার পড়তে এগুলো তোমার মুখের মধ্যে বসে গেছে। আচ্ছা এরপরে যাই, এরপরে দেখো চিত্রে রেখাটির আকৃতি এরূপ হওয়ার কারণ কি, মানে কারণ কি একটু আমরা দেখি যে এর কারণ কি। একটা হচ্ছে এসএসি সমান এএফসি এভিসি, তারপর এসএসি সমান এভিসি সমপরাবৃত্তাকার, এএফসি সর্বত্র এভিসির চেয়ে শক্তিশালী না। এই চিত্রটা একটু আগে যে চিত্রটা আমরা দেখলাম, দেখো এই চিত্রটা এসি কিভাবে এভাবে হয়, যে এসি এভাবে হয় তখনই যখন আমরা দেখব হচ্ছে, দেখো যে তোমার হচ্ছে কি দেখবো আমরা, যে অ্যাভারেজ ফিক্সড কস্ট এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট দুইটা যোগ করলেই তো আমি এসি পাবো, দুইটা যোগ করলে কি পাবো? এসি পাবো। তার মানে এই দুইটা যোগ করে এসি, তাহলে এটারে হচ্ছে চিত্রের রেখাটির আকৃতি এবার হওয়ার কারণ হচ্ছে যে এইটাই অ্যান্সার হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে এটাই, যে আমি যদি এসি বের করি, যে আমাকে এসি যদি বের করতে হয় তাহলে আমাকে দিতে হবে যে এই এফসি প্লাস হচ্ছে এভিসি। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে যে এস একটা দিচ্ছে, এস মানে হচ্ছে স্বল্পকাল, মানে শর্ট রান বলা হয় আর কি, শর্ট রান মানে স্বল্পকাল বোঝায় আর কি, স্বল্পকাল মিন করে, স্বল্পকাল মিন করে স্বল্পকাল মিন করে। আচ্ছা এরপরে এইগুলোর ব্যাখ্যাগুলো একদম সহজ, ব্যাখ্যাগুলোতে না যাই, যে পারবা তুমি একটু চোখ বোলাই নিলে, প্রত্যেকটা লাইন একটু চোখ বোলাই নাও তো, সবসময় তো আমি পড়াই দেখি, তুমি এখন আমার সাথে পড়ো, আমি চোখ বোলাচ্ছি, পড়ে নাও তো। মন্দির ফর ডর গরি সামনে আইয়ের পরীক্ষা কি ফরদে জুরি। পড়া শেষ? হ্যাভ ইউ ডান এভরিওয়ান? থ্যাংক ইউ। চলো তাহলে আমরা পরবর্তীতে যাই। এই তো আরও একটা উদ্দীপক দেওয়া আছে, এগুলো কিন্তু বুঝলে সহজ, কঠিন না কিন্তু না বুঝলে একেবারে তোমার 14 উল্টাই দিবে এরকম আর কি। আচ্ছা দেখো জমির পরিমাণ দেওয়া আছে। আচ্ছা আমি আগে প্রশ্ন পড়ি, জমিতে 4 একক শ্রম নিয়োগ করা হলে গড় উৎপাদন কত হবে? আমার কাছ থেকে গড় উৎপাদন জানতে চেয়েছে, কি গড় উৎপাদন জানতে চেয়েছে, কোনটা? এটাই তো, হ্যাঁ গড় উৎপাদন জানতে চেয়েছে। দেখো
গড় উৎপাদন জানতে চেয়েছে। 4 একক শ্রম নিয়োগ করা হলে গড় উৎপাদন কত হবে? গড় উৎপাদন দেখো 4 একক, আর 4 একক মানে জমিতে 4 একক শ্রম নিয়োগ করা হলে, শ্রম মানে হচ্ছে এই 4 এটা, আর এদিকে হচ্ছে মোট উৎপাদন কত? 20। তাইলে উপরে হবে 20, নিচে হবে 4, কাটাকাটি করলে হচ্ছে 5, অ্যান্সার হচ্ছে 5। কেমনে জানো? দেখো না, গড় উৎপাদন না অ্যাপি, সূত্রটা হচ্ছে উপরে হচ্ছে টিপি ডিভাইডেড বাই কিউ। এখন কিউর মান হচ্ছে 4, ওই যে শ্রমের একক আর কি, আর টিপির মান হচ্ছে 20, কাটাকাটি করলে যেটা আসে সেটা হচ্ছে 5। না বোঝার কোনো কারণ আছে? একেবারেই নেই। তাহলে এটা গেল। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে পরবর্তীতে দেখো গড় উৎপাদন সমান মোট উৎপাদন ডিভাইডেড বাই মোট উপকরণের পরিমাণ। উপকরণ প্রতি উৎপাদনই হলো গড় উৎপাদন, সর্বশেষ উপকরণের উৎপাদনই হলো প্রান্তিক উৎপাদন। আচ্ছা, এটা গেল। সর্বশেষ তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, তোমরা যদি চাও যে আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে, চট্টগ্রাম শহরের সকল সুনামধন্য কলেজের শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে, তুমিও যুক্ত হতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যদি মেসেজ করো, ফিরতি মেসেজে পুরো ডিটেলস দিয়ে দিব, আমরা কিভাবে কোথায় কোন শিডিউলে পড়ায় সেই বিষয়গুলো আলোচনা করব। আর আমরা হচ্ছে চট্টগ্রাম শহরে চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2 তৃতীয় তলা আইডিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছেন, এই ঠিকানায় পড়াই। আর যদি অফলাইনে যুক্ত হতে না পারো, যদি সম্ভব হয় অনলাইনে পড়ার, তাহলে সেক্ষেত্রে অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। তাও একই কথা, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ফিরতি মেসেজ আমি পুরো ডিটেলস তোমাকে পাঠিয়ে দিব। আমাদের অফলাইন এবং অনলাইন যেই কোনো একটা বেছে নিয়ে তুমি যদি আমাদের সাথে অর্থনীতির নিয়মিত ক্লাসগুলো করতে পারো, এক্সামগুলো দাও, তাহলে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি অর্থনীতি তোমার জন্য হবে খুবই প্রাণবন্ত। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।